বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময়। আজকের গল্প তন্দ্রা ব্যানার্জির লেখা খেলনা। লেখিকা সমাজ মাধ্যমের বিভিন্ন পত্রিকায় সুপরিচিত একটি নাম। ভয় আর রহস্যের টানাপোড়েন আর গা ছমছমে ঠান্ডা অনুভূতি পেতে চান? তাহলে আজকের গল্প আপনার জন্যে। শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প খেলনা। অনেকদিন পরে দেওঘরে এলাম। ট্রেনটা বেশ দেরি করলো। আমি আর বুলি ট্যাক্সি থেকে যখন পুরনো বাড়িটার সামনে এসে নামলাম তখন বিকেল ঘোর হয়ে এসেছে। দেওঘরের এই দিকটা এখনো আগের মতোই রয়ে গেছে। একতলা দোতলা সব পুরনো বাড়ি, বড় বড় গাছপালায় ঘেরা। বেশি লোকজন নেই। কাজের লোক বনমালীটা এসে এক গাল হেসে ফটক খুলে দিল। দেখলাম আরো বুড়ো হয়েছে। জিনিসপত্র হাতে হাতে নিয়ে আমরা ফটক দিয়ে ঢুকে বাঁ হাতে এগোলাম। খানিকটা গিয়ে দু তিন ধাপ উঠে বারান্দা, দুদিকে সিমেন্টের বেঞ্চ। ছোটবেলায় ওটার উপর উঠে লাফানো একটা প্রিয় খেলা ছিল আমাদের। দাদা একবার পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিল। দরজার কাছ থেকে রান্নার লোক মঞ্জুদি বলল, এসো গো ফুল দিদি, বুলি দিদি। বাবা কত দেরি হলো, হাত পা ধুয়ে নাও, চা করছি। উকিলবাবু এই এসে পড়লেন বলে। বাড়িটার আলোগুলো চিরকালই কেমন মিটমিটে। ভোল্টেজ কম নাকি? আগে ছুটিতে যখন আসতাম বাড়ি ভর্তি লোক থাকতো। দাদু আর দিদার বাড়ি এটা। ওরা তো এখানেই থাকতেন। সবাই আসতাম, মা বাবা দাদার সঙ্গে আমি, মাসি মেশোর সঙ্গে বুলি আর হিরণ্য। ওরা দুজনেই আমার থেকে ছোট। আমাদের খুড়তুতো পিস্তুতো ভাই বোনেরাও আসতো মাঝে মাঝে কদিনের জন্য। হই চই, খাওয়া দাওয়া, পিকনিক, বেড়ানো, দিনগুলো মজা করে কেটে যেত। তারপর আস্তে আস্তে দিন পাল্টালো। মাসি আমার মায়ের থেকে বেশ ছোট। ওরা শুধু দু বোন। আমি আর দাদা পড়াশোনা ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত থাকতাম। হিরণ্য ক্রমশ স্কুল আর ফুটবলের দিকে মন দিল। শেষের দিকে বুলি গিয়ে পুরো ছুটিটা কাটাতো। মা আর মাসি গিয়ে থাকতেন মাঝে মাঝে। বছর পাঁচেক আগে দাদু মারা গেলেন। দিদা কিছুতেই এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। মারা তাই কলকাতা থেকে পালা করে গিয়ে দেখাশোনা করতেন। বিয়ের পর থেকে আমি পুণ্যকের সঙ্গে মুম্বাইয়ে এই সবে কলকাতায় চলে এসেছি। দাদা বৌদি গাজিয়াবাদ। ওপর থেকে বুলি ডাকলো, ফুলদি ওপরে আয় না, ফ্রেশ হয়ে নে। আসছি। দিদা মারা গেলেন বছর দেড়েক আগে। মা মাসি ঠিক করলেন বাড়ি বিক্রি করে দেবেন। কে দেখাশোনা করবে? কিসের জন্যই বা? মিশু মারা গেছেন আগেই। বাবার শরীর ভালো থাকে না। উকিল কাকু অর্থাৎ সুখেন্দু বাবু চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, ফুল্লরা আসি বলি, তাহলে কাজের কথা হোক। তোমাদের মায়েরা বাড়ি বিক্রি করে দিচ্ছেন। এ বাড়ির জিনিসপত্র, আসবাবপত্র সবকিছুর ব্যবস্থা আমাদের অফিস থেকেই করা হবে। বললাম, হ্যাঁ, মা আর মাসিরই তো আসার কথা ছিল, কিন্তু বাবা মাকে গাজিয়াবাদ চলে যেতে হলো দাদার ওখানে। আর মাসির পায়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে তো। তা দেখো, তোমাদের দিদার মারা যাওয়ার পর কিছু কিছু জিনিস, আসবাব মীরাদি ধীরাদি তো ব্যবস্থা করে নিয়ে গিয়েছেন। এখন তোমরা দেখো, কোনো জিনিস যদি নিতে চাও বাক্সের ব্যবস্থা করেছি, প্যাক করে দাও। আর অন্য কিছু যদি। সামনের ঘরের শ্বেত পাথরের টপ দেওয়া ছোট ছকোনা টেবিল ঘিরে আমরা বসেছিলাম। আলো আঁধারিতে কেমন ভুতুড়ে লাগছে বাইরেটা। ঝুপসি গাছপালা। কি একটা পাখি ঝটপট করে উড়ে গেল। বুলি হাই তুলে বলল, এইসব বিশাল পুরনো ফার্নিচার নিয়ে কি করব? মা মাসিমণি যা নেবার নিয়েছে, আমরা শুধু বইগুলো নেব।
আর ছোটখাটো জিনিস যদি ইচ্ছে হয়। সুখেন্দুবাবু উঠে পড়লেন। ঠিক আছে, তাহলে বনমালী আর মঞ্জু তোমাদের দেখাশোনা করবে যে কদিন থাকবে, তারপর ওদেরও ছুটি। তোমাদের দিদা ওদের পেনশনের ব্যবস্থা করে গেছে। একটু হাসলে। হ্যাঁ, অনেক দিনের লোক ওরা, আমি বললাম। সেই কবে থেকে ছিল, আমরা তখন ছোট। খাওয়া দাওয়া সেরে ওপরে শুতে গেলাম। এদিকের বড় ঘরটায় বিশাল পালঙ্ক, আয়না, টেবিল, আলমারি। বললাম, আয় এই ঘরে শুই। চুল আঁচড়াতে আঁচড়াতে বুলি বলল, কি মিটমিটে আলো দেখ, একটু যে বই টই পড়বো তার উপায় নেই। ওয়াইফাই রিসেপশন বাজে। পুণ্যকদাকে ফোনে পেয়েছিলি? প্রজেক্ট নিয়ে হিমশিম খাচ্ছে, বলল হ্যাভ ফান। হ্যাঁ, মাকে বললাম ঘুমিয়ে পড়তে। এই বয়সে পা পিছলে পড়ে গোড়ালি ভাঙলো, ভাব একবার। হিরণ্য পড়ছে, ওর তো টেস্ট। তোর সেকেন্ড ইয়ারের পরীক্ষাও সামনে তো। বৌদি কেমন আছে রে এখন? ঠিকই আছে, কিন্তু ডাক্তার বলেছে খুব সাবধানে থাকতে, তাই মা তাড়াহুড়ো করে চলে গেল। বলি কেমন অন্যমনস্ক ভাবে বলল, আমার ছোটবেলায় যখন আমরা আসতাম তোরা সবাই থাকতিস, কতজনে মিলে খেলতাম, বেড়াতাম। তারপরে তো তোরা কেউ অত আসতিস না রে ফুলদি, একা একা খেলতাম জানিস তো। কি নিঝুম বাইরেটা, শুধু ঝিঝির শব্দ। অনেক দূরে একটা কুকুর ডেকে উঠল। ওপরের শোবার ঘর তিনটের দরজার বাইরে একটা চওড়া মতো জায়গা, তারপর নিচে যাবার সিঁড়ি। সব ঘরের দরজায় উঁচু উঁচু চৌকাঠ। ওই জায়গাটায় দাদুর সেকেলে সেক্রেটারিয়েট টেবিল, সোফা, চেয়ার, শেলফ এইসব। জানলাগুলোয় কাছাকাছি করে মোটা গড়াত বসানো। ছুটির কত দুপুর সন্ধে কাটিয়েছি ওখানে। উঠে গিয়ে ওখানে কাঁচের পাল্লা দেওয়া দেওয়াল আলমারিগুলোর বইগুলোকে দেখতে লাগলাম। বুলি এসে দাঁড়ালো। বললাম, বইগুলোকে কাল প্যাক করে নেব। বুলি এদিক ওদিক তাকালো। ওই দেখ খেলনার আলমারিটা। কালচে কাঠের পাল্লাটা খুলে ধরতেই অল্প বয়সের স্মৃতিগুলো যেন ঝাঁপিয়ে পড়ল। দুজনে ওটার সামনে বসে পড়ে পুরনো খেলনাগুলো বের করে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। এই দেখ বুলি, এই নীল বলটা, হিরণ্য খুব খেলতো এটা নিয়ে। আর সেই তোদের সেই খুড়তুতো ভাই ছুটিতে এসেছিল তোদের সঙ্গে, কি যেন নাম? অনেক। সেবার ত্রিকুটে পিকনিক করতে গিয়ে ও, আমি আর কুহু বলে পাড়ার সেই মেয়েটা হারিয়ে গেলাম। ফুলদি দেখ, রান্নাবাটির খেলনা তোর ছিল বোধহয় না? এগুলো নিয়ে খেলতাম আমরা ছোটরা। মাঝে মাঝে এদিক ওদিকের বাড়ির ছোট ছেলে মেয়েরাও আসতো। চেনা চেনা সব খেলনা, পুরনো কাঠের গাড়ি, খুকি পুতুল, লাট্টু, মার্বেল, খেলার হাতি ঘোড়া, চাকা খুলে যাওয়া টয় ট্রেন, বাগাডুলি, সাপ, লুডো আর মনোপলির ছক, তাস, রঙিন কাগজের টুকরো, কাপড়ের জন্তু, মুখোশ। মুখোশ মুখোশ কখনো ছিল নাকি? মনে নেই তো। আর এইরকম মুখোশ, কিরকম একটা অস্বস্তি হলো দেখে। লম্বাটে মতো, ছাই রঙের, মস্ত টানা কালো দুটো চোখের মনির জায়গায় দুটো ফুটো, মুখের জায়গায় খুব ছড়ানো লালচে ঠোঁটের ফাঁক দিয়ে সাদা ধারালো দাঁত বেরিয়ে আছে। কতগুলো আঁকার খাতা, রং পেন্সিলের বাক্স, খেলার ছক একটা। খুলে দেখতে দেখতে খুব অবাক লাগলো। কি বোর্ড গেম এটা? মসৃণ নয়, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, কিরকম যেন জড়ানো জড়ানো ছবি, গাছপালা, অদ্ভুত সব জন্তু জানোয়ার, সুড়ঙ্গ, খানিকটা আবার একটা গোলক ধাঁধার মতো। সবটার মাঝখান দিয়ে এঁকে বেঁকে একটা পথ চলে গেছে। এখানে ওখানে কিছুটা লেখা আছে, কিন্তু পড়া যাচ্ছে না। তাকিয়ে থাকতে থাকতে মাথাটা যেন টলে গেল। এটা কখনো দেখিনি। কয়েকটা মাটির পুতুল, মুখগুলো ল্যাপা পোঁচা, চোখ মুখ আঁকা নেই,
দু একটার হাত পাও ভাঙা। তারও নিচে দাদার একটা ভাঙা খেলার বন্দুক, তার পাশে একটা স্টাফড বেড়াল। তুলে নিয়ে দেখতে লাগলাম। পাটকিলে রঙের উপর কালো ডোরা, দুটো চোখ দুরকম রঙের, ডান কানটা যেন একটু ছেঁড়া। কার এটা? বুলির দিকে তাকিয়ে দেখি হাতের একটা লম্বা কালো পাথরের পুতুলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, কেমন যেন আচ্ছন্ন দৃষ্টি। বুলি, এই বুলি, ঘুম পেয়েছে নাকি? না না তো। এই পুতুলটা, এইসব খেলনাগুলো কাদের ছিল রে? কখনো দেখিনি তো। শেষের দিকে তুই তো এসে থাকতিস, এগুলো নিয়ে খেলতিস নাকি একা একা? একা একা? হ্যাঁ, একাই তো। ও হাত বাড়িয়ে মুখোশটা নিয়ে উল্টে পাল্টে দেখলো। খেলার ছকটা, মাটির পুতুলগুলো ছুঁলো একটু, তারপর বিড়ালটা তুলে নিল, নিচু হয়ে দেখতে লাগলো। না, এগুলো ঠিক আমারই কিনা মনে পড়ছে না। নিজের মুখের ওপর একবার হাতটা বোলালো। ওর কথাগুলো কেমন যেন অসংলগ্ন লাগলো। বললাম, তাহলে কার? বুলি উত্তর দিল না। আমি খেলনাগুলোকে নিয়ে আলমারিটায় ঢুকিয়ে দিলাম। বললাম, চল ওঠ, ক্লান্ত হয়ে আছে দুজনেই, আয় শুয়ে পড়ি। বুলি বিনা বাক্য ব্যয়ে উঠে সোজা বিছানায় শুয়ে পড়ল। আমি বাথরুম থেকে ঘুরে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। একটু অদ্ভুত লাগলো। অনেক রাত্রে ঘুম ভেঙে গেল। কি একটা যেন স্বপ্ন দেখছিলাম। সেই খেলার বেড়ালটা যেন আমার পাশ ঘেঁষে শুয়ে আছে, নীল সবুজ আর হলুদ পুঁতির মতো চোখগুলো জ্বলছে। আর আর বুলি বিছানায় নেই। বাথরুমের দরজা আধ খোলা, ভেতরে অন্ধকার। খাট থেকে নামলাম। গেল কোথায় মেয়েটা? দরজা দিয়ে বেরিয়ে চমকে গেলাম। ওদিকের জানলাগুলোর খড়খড়ির ফাঁক দিয়ে চাঁদের ম্লান আলো তেরছা হয়ে পড়ছে। আমার দিকে পেছন ফিরে বুলি দাঁড়িয়ে আছে। চুলগুলো পিঠে পড়েছে, হাঁটু ঢাকা রাত পোশাকটা দেখা যাচ্ছে। একদম স্থির। কি দেখছে ওদিকে? বুলি, এই বুলি, এখানে রাত দুপুরে উঠে কি করছিস? হঠাৎ মনে পড়ে খুব ছোটবেলায় ওর ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস ছিল, মানে স্লিপ ওয়াকিং, কিন্তু সে তো কবেই চলে গিয়েছিল। বলি, নিজের গলাটা কেমন যেন শোনায়। উফ, কি চুপচাপ রাতটা, যেন কোথাও কেউ নেই। বাইরে অন্ধকার থমকে আছে। খুব আস্তে আস্তে বুলি এদিকে মুখটা ফেরায়। ভীষণ চমকে যাই। কার মুখেটা? আমি কি এখনো স্বপ্ন দেখছি? তারপর এক ধরনের অবাস্তব ভয়ের সঙ্গে বুঝতে পারি বুলি সেই মুখোশটা পড়ে আছে। হলদে, ওর গলাটা কেমন খসখসে মুখোশের ভেতর। একা একা খেলতাম না রে, মনে পড়েছে। কার সঙ্গে খেলতিস তবে? আর এই রাত্রিরে এখন উঠে এসব বলার কি আছে? তুই শোন ফুলদি, ওটা আসলে বেড়ালি নয়, পিকু বলেছিল। আর পুতুলগুলো 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 কি? কেমন সুর করে বলতে লাগলো। পুতুল নয়, বেড়াল নয়, অন্য কিছু, অন্য অনেক কিছু। মুখোশ, মুখোশ পড়লে বোঝা যায়। দেখি একটু একটু দুলছে বুলি। জোর করে নিজেকে সামলে নিয়ে ওকে ধরে ফেললাম। মুখোশটা টেনে খুলে দিলাম। মনে হলো সেটা আমার হাতের মধ্যে নড়ে উঠল একটু। টেবিলটার ওপরে রেখে দিয়ে বুলিকে ঘরে নিয়ে এসে শুইয়ে দিলাম। সঙ্গে সঙ্গে গভীরভাবে ঘুমে ডুবে গেল। আবল তাবল ভাবতে ভাবতে খানিক পরে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠতে দেরি হলো। জানলাগুলো খুলতে
রোদে ঘরটা ভরে গেল। সেই ছুটির দিনগুলোতে ঘুম ভেঙে যেমন দেখতাম বাইরে নিচে গাঁদা করবের ঝোপগুলো ফুল ফুটে রঙিন হয়ে আছে, আম গাছগুলোর পাতা হাওয়ায় শিরশির করছে, নিচে রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ, কুয়োতলায় কে যেন ক্যাঁচ কোঁচ করে জল তুলছে। বাথরুম থেকে ফিরে এসে বুলিকে ঠেলে তুলে দিলাম। দুজনে নিচে গিয়ে আগেকার মতো লুচি তরকারি খেয়ে মঞ্জুদি বনমালীদার সঙ্গে একটু কথা টথা বললাম। বাড়িটা বিক্রি নিয়ে সবারই মনটা একটু খারাপ, কিন্তু কি বা করা সম্ভব ছিল। বলি দিদি, চুপচাপ আছো কেন গা? খাচ্ছ না তো? মনটা কেমন করছে তাই না? কি আর করা বলো? চমক ভেঙে বুলি বলল, হ্যাঁ সেই তো। ওর মুখে কিসের যেন ছায়া। ওপরে গিয়ে দুজনে বাক্সে বইগুলোকে প্যাক করতে শুরু করলাম। দেখলাম 9টা বেজে গেছে। একটু পরে খুব সাধারণভাবে বললাম, হ্যাঁ রে বুলি, কাল রাত্রে কি হয়েছিল রে? বিভূতি রচনাবলীগুলোকে গুছিয়ে তুলতে তুলতে বুলির হাত থেমে গেল। চোখের ওপর যেন একটা পর্দা নেমে এলো। বলল, কাল রাত্রে? হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন দেখছিলাম বোধহয়। মুখোশটা পড়েছিলি কেন রে? বুলি আমার দিকে তাকালো। কি জানি, বিড়াল পুতুল কি সব বলছিলি? আর পিকুকে বলতো। বুলি চুপ করে রইল। আমার ছোটবেলার রূপকথার বইটার মলাটের উপরের ছোট্ট জলকন্যার ছবির দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম জানিস ফুলদি, ওই খেলনাগুলোকে দেখে মনে পড়ে গেল। ওই যে খেলনাগুলোকে চিনতে পারছিলাম না, ওইসব পুতুল বেড়াল মুখোশ ছক পিকু এনেছিল। সেবারে তোরা কেউ ছিলি না, শুধু মা আর আমি। দুপুরবেলা মা নিচের দিদার ঘরে, ও দুপুরে আসতো খিড়কি দরজা দিয়ে। কোত্থেকে আসতো রে? বুলি একটু ভেবে বলতো কাছেই একটা বাড়ি থেকে, নাকি ওরা ভাড়া নিয়েছিল। তখন 10-11 বছর বয়স আমার, পিকুরও তাই মনে হতো, অত ভাবিনি। কিন্তু কেউ ওকে কিছু বলতো না জানিস, কেউ দেখেনি ওকে, খেলে টেলে চলে যেত খেলনাগুলো একটা পুঁটলিতে নিয়ে। কই, আমরা কখনো দেখিনি তো। আরে তোরা থাকলে আসতো না যে। সে আবার কি, কেন রে? আর ওর কথা কখনো বলিসনি তো? ভুলদি, বিশ্বাস কর, বলতে পারতাম না। পিকু চলে গেলেই কিরকম সব আবছা হয়ে যেত রে। আমি ভাবতে লাগলাম, এসব কি বলছে বুলি? মানসিক কোনো সমস্যা, কাল্পনিক খেলার সাথে, কিংবা জানিস, কাল ওই খেলনাগুলো হাতে নিয়ে সব মনে পড়তে লাগলো। জানিস ফুলদি, সব খেলাগুলো খুব ভয় করতো, তাও পিকু বলতো খেলতে, আমি না করতে পারতাম না রে। ওর মুখটা কেমন বিবর্ণ লাগলো। কি বলছিস বলি? আচ্ছা, খেলনাগুলো ফেরত নিয়ে যায়নি? না না, শেষ যেদিন এসেছিল বলল এগুলো আমার কাছে রেখে যাবে, তারপরে আর আসেনি। তারপর তো ওগুলো আমি আলমারিটার ভেতর পেছন দিকে লুকিয়ে রেখে ভুলেও গিয়েছিলাম। কাল রাত্রে হঠাৎ। বলি, আমায় বলতো কি খেলতিস তোরা ওগুলো নিয়ে? দেওয়ালে ঠেস দিয়ে বুলি জানলা দিয়ে বাইরে তাকালো। তুই বিশ্বাস করবি না, জানিস ফুলদি, ওই পুতুলগুলো ঠিক পুতুল নয়, ওরা খুব পুরনো। পিকু বললে ওরা নড়ে চড়ে বেড়াতো, খুব বড় উঁচু হয়ে যেত, আবার ছোট্ট হাত পাগুলো লম্বা হতো, মুখ হাঁ করতো, কত দাঁত, একটা কি অচেনা ভাষায় কথা বলতো, চাইলে অদ্ভুত সব জিনিস এনে দিত। বলি, এসব কি বলছিস? বেড়ালটা ও না সব জায়গায় যেতে পারে, আসলে বেড়াল নয়, অন্য কিছু। ওকে আমি দেখতাম জানলায় বসে আছে, গড়াদের বাইরে আবার ভেতরে, দেওয়াল বেয়ে ঘুরছে, দরজার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। মুখোশটা পরে ওটা দিয়ে দেখলে চারধারটা বদলে যেত।
মানে এই ঘরটা আর থাকতো না। কখনো দেখতাম একটা মস্ত কালো জঙ্গল, গাছপালাগুলো ডালপালা সুরের মতো দুলছে। সমুদ্রের জলে বড় বড় দাঁত বের করা মাছ তারা জল থেকে উঠে আসে। আর সবচেয়ে ভয়ের কি জানিস ফুলদি, সেই একটা জায়গা, আলো না, অন্ধকারও না, কিচ্ছু নেই, আবার কত কিছু আছে, খুব ঠান্ডা, শিশের মতো হাওয়ার আওয়াজ, অনেক দূরে সেই কালো পাথরের মূর্তিটা। আর সারাক্ষণ পিকু আমার হাতটা চেপে ধরে থাকতো। কি শক্ত আঙুলগুলো। বুলি নিজের কবজিটা ঘষতে লাগলো, যেন এখনো আঙুলের চাপটা অনুভব করতে পারছে। ওর গলা ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ছে। আমার কিরকম ভয় করতে লাগলো। ওকে ঝাঁকুনি দিয়ে বললাম, এই বুলি, ওই ছকটা ওটা খেলার ছক নয় রে, ওটা একদম সত্যি, ওটার মধ্যে ঢুকে যাওয়া যায়। পিকু আমায় নিয়ে যেত, বেরোনো কিন্তু মুশকিল, খুব খুব মুশকিল। ওখানে কারা সব থাকে, তাদের চেনা যায় না। আমি ওর হাতটা ধরে বললাম, বলি এগুলো সব তো কল্পনা রে, ছোটবেলায় একা একা খেলতিস, মনে মনে বানিয়ে নিয়েছিলি একজন খেলার সাথী। বুলি হঠাৎ আমার হাত ছাড়িয়ে উঠে পড়ল, আলমারিটা খুলে সে বোর্ড গেমটা বার করে আনলো। পুতুলগুলো, বেড়ালটা, টেবিলের ওপর থেকে মুখোশটা নিয়ে এসে বসলো। কাল রাত্রে মুখোশটা পড়েছিলাম না রে, ঠিক মনে পড়ছে না। দেখলাম কি সব যেন, আগে যেসব দেখতাম সেই সব। তুই পড়ে দেখ একবার। অনিচ্ছা সত্ত্বেও মুখোশটা নিলাম হাতে। ছুটেই কেমন যেন শরীরটা শিউরে উঠল, যেন একটা আদিম ভয়। বুলি আমাকে ওটা পরিয়ে দিল। তারপর একটা অদ্ভুত মাদক গন্ধ মুখোশটার ভেতরে। চোখের গর্ত দুটোর বাইরে তাকালাম। বুলি আমায় ঝুঁকে পড়ে দেখছে। ওর পেছনের জানলাগুলো, সেগুলো মিলিয়ে গেল। কোথাও কিচ্ছু নেই, কুয়াশা না, মেঘ শুধু, পায়ের নিচে মাটি, না পাথর না ঘাস। বিশাল একটা প্রান্তর, ঘন বেগুনি আকাশ, দুটো চাঁদ, অপরিচিত সব তারামণ্ডল, আর উল্কা। না আলো না অন্ধকার, কিছু দেখা যায় না, কারা যেন ঘুরে বেড়াচ্ছে। আর দূরে সেই মূর্তিটা দৃষ্টিহীন বিরাট চোখে আমায় দেখছে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আমার হাত পা হিম হয়ে যাচ্ছে। মুখোশটা অবসাতে টেনে খুলে ফেলতে চেষ্টা করি, কিন্তু পারি না। বুলি খুলে দেয়। বিড়ালটা লাফিয়ে জানলার উপর উঠে বসে, দুরঙা চোখে আমাদের দেখে, তারপর অসম্ভবভাবে গড়াদের ওদিকে চলে যায়। কিরকম একটা অবাস্তব বৃত্তের মধ্যে যেন বসে আছি দুজনে। দেখি বুলি বোর্ড গেমটা পেতেছে আমাদের সামনে। ও আমার হাতটা ধরে, আঙুলগুলো ঠান্ডা শক্ত। স্বপ্নাচ্ছন্ন আতঙ্কের মধ্যে লক্ষ্য করি ও নিজে মুখোশটা পরে নিয়েছে। বলি, শোন, এই দেখ ফুলদি, এই দিকে দেখ। বোর্ডটার দিকে তাকাতেই আমার মাথাটা ঘুরে যায়। মনে হয় ওটা যেন ক্রমশ বড় হয়ে উঠছে, আমাকে গ্রাস করে নেয় এবড়ো খেবড়ো ছবি আঁকা বোর্ডটা। এসব কি আমার চারধারে? একটা রাস্তার মাঝখানে আমি আর বুলি দাঁড়িয়ে আছি। দুদিকে ঘন জঙ্গল, না ধুধু মাঠ, সামনে একটা সুড়ঙ্গে এগিয়ে আসছে আমাদের দিকে। ভেতরটা অন্ধকার, সেখানে কারা যেন আমাদের হাত বাড়িয়ে ডাকে। পাশুটে বিবর্ণ আকাশটা একটু একটু করে নেমে আসছে, দম বন্ধ হয়ে আসছে আমার। বলি, উহ মাগো! ঘোরটা ভেঙে যায়। দেখি বুলি মুখোশটা খুলে ফেলেছে, মেঝেতে ফেলে দেয় ওটাকে। আমরা ভয়ার্ত দৃষ্টিতে পরস্পরের দিকে চেয়ে থাকি। বলি, কি ছিল ওসব? নিঃশ্বাসটা আটকে আসছে যেন, একটু একটু হাঁপাচ্ছে। বলি,
জানি না, পিকু পিকু আমায় ওইসব দেখাতো, আরো অনেক কিছু। আমার খুব ভয় করতো, তাও কেমন যেন না দেখে পারতাম না। পরে সবটা কেমন আবঝা আবঝা লাগতো। আর পিকু বলেছিল কাউকে যেন না বলি, বললে। বুলি একটু থামলো, তারপর ঢোক গিলে বলল, কাল সন্ধেবেলায় আমি ওগুলোকে দেখলাম, ছুঁলাম, তারপর থেকে আস্তে আস্তে সব মনে পড়ে গেল। পিকুর কি হলো রে বুলি? জানি না রে, কাউকে জিজ্ঞেস করিনি। এ কি, দু বোনে বসে খেলা করছো? 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া কখন হবে শুনি? ভীষণ চমকে গেলাম। মঞ্জুদি কখন উঠে এসেছে, সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। আশ্চর্য তো, এরই মধ্যে এতটা সময় কেটে গেল। আসছি মঞ্জুদি, তুমি নিচে যাও। আমরা নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। বিড়ালটা ডান দিকের একটা বন্ধ দরজার মধ্যে দিয়ে মিলিয়ে গেল। একটা এলোমেলো ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে। জানলার বাইরের নিচে গাছপালা, ঝোপঝাপ, বাঁধানো উঠোন, কুয়োতলা, সবটা আবঝা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ফুটে উঠল। খাওয়ার সময় মঞ্জুদি এ কথা ও কথা বলতে লাগলো। আগের মতো কাঠের জালের চমৎকার রান্না। বলল গাঁয়ে ওর জমি বাড়ি আছে, বর 2 ছেলে, তাদের বউরা থাকে, সেখানে চলে যাবে, একটু ধানি জমি কিনবে। বনমালীদার বউ বেঁচে নেই, কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনি আছে। ওপরে গিয়ে আমরা কিছুক্ষণ জিনিসপত্র বাক্সে গুছিয়ে রাখলাম, কোনো কথা না বলে। তারপর বুলি বলল, ফুলদি। কি রে? এই দেখ, দিদার পুরনো জরিপার সিল্কের শাড়িগুলো নিচ্ছি। সেকালের জরিগুলো খুব ভালো রে, পাড়গুলো নতুন শাড়িতে বসিয়ে নেব। বাকি কাপড় চোপড় নিয়ে আর কি হবে, ওগুলো ডোনেশনের বাক্সে রাখছি। তুই দেখ তো ও ঘরে দেরাজগুলোয় তেমন কিছু আছে কিনা, না হলে। থেমে গেলাম। আমার হাত আর গলা কাঁপছিল। সেই খেলনাগুলো সামনেই ছড়ানো আছে, ওগুলোর দিকে তাকালেই একটা স্নায়বিক ধাক্কা লাগছিল। ফুলদি, ওগুলোর মানে খেলনাগুলোর কি হবে রে? এখানে রেখে যাব? যদি কারো হাতে পড়ে, কোনো ছোট বাচ্চা যদি পায়? আমি ভেবে বললাম, না, ওগুলোকে নষ্ট করে দিতে হবে, ওগুলোকে কুয়োর মধ্যে ফেলে দেবো যত তাড়াতাড়ি পারি। আয় জড়ো করি। পুতুলগুলো, বোর্ড, মুখোশ সব একসঙ্গে জড়ো করলাম। ওগুলোকে স্পর্শ করতেই কেমন একটা বিশ্রী অনুভূতি হচ্ছিল মাথার ভেতরে। কে যেন ফিসফিস করে কথা বলছে, ঝিঝির মতো একটা এক টানা শব্দ। বুলি একবার নিজের মাথাটা জোরে ঝাঁকালো। ও আলমারির ভেতর থেকে খুঁজে খুঁজে একটা বাদামি রঙের কাপড় মতো বের করলো। পিকু এটাতে করে পুঁটুলি মারত। জিনিসটা হাতে নিয়ে বুঝলাম এটা একটা কিছুর পাতলা চামড়া, কেমন যেন পিছল, ক্লেদাক্ত স্পর্শ। তাড়াতাড়ি ওটা মাটিতে বিছিয়ে খেলনাগুলো রাখলাম। চারপাশটা কেমন ঘোর ঘোর হয়ে এলো, দুলে যাচ্ছে সব কিছু। ফুলদি, এই কালো পুতুলটা, এটা আসলে একটা মূর্তি। এটা ভীষণ ভয়ের, এর কাছে কখনো কিছু চাইতে নেই। পিকু বলতো এই যেখানে থাকে সেখানটা একটা অন্যরকম জায়গা। জানি, ওটা নেওয়া মাত্র কেমন যেন শখ লাগলো হাতে। খেলনাগুলোর ওপরে ফেলে দিলাম। মাথার ভেতর শব্দটা আরো তীক্ষ্ণ হয়ে এলো। বুলি বলল, উফ উফ ফুলদি, মাথাটা। হ্যাঁ, তাড়াতাড়ি কর, সব আছে তো, মনে করে দেখ। সব আছে, শুধু বেড়ালটা কই, খুঁজে পেলাম না। যাকে, চারধার কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। ফিসফিস শব্দটা রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সময় নেই, একটুও সময় নেই। কোনো একটা শক্তি যেন বাধা দেওয়ার চেষ্টা করছে। দ্রুত পুঁটলিটা শক্ত করে বেঁধে নিলাম। বুলি আমার বাহু শক্ত করে চেপে ধরল। দেখলাম ওর নাক দিয়ে রক্ত পড়ছে। মুখটা ছুঁয়ে বুঝলাম আমারও। কোনো রকমের সিঁড়ি দিয়ে নেমে
পিছনের উঠোন প্রায় দৌড়ে পেরিয়ে খিড়কির দরজা খুলে বেরোলাম। ভাগ্যিস বনমালীদা মঞ্জুদি দুজনেই রান্নাঘরে কি করছে আমাদের দেখতে পেল না। কুয়োতলায় এসে আলসের উপর ভর দিয়ে দাঁড়ালাম। মাথার ভেতরটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বুলি বলল, ফুলদি। আমরা দুজনে পুটুলিটাকে তুলে ধরে কুয়োর ভেতরে ফেলে দিলাম। মাথার ভেতরে আর বুকে প্রবল ধাক্কা লাগলো। কয়েক মুহূর্ত চোখে অন্ধকার দেখলাম। শান বাঁধানো পাটটাতে বসে পড়লাম। বুলিও আমার পাশে। একটু পরে ধাতস্থ হয়ে বালতির জলে নাক মুখ ধুয়ে নিলাম। কেমন দুর্বল লাগছিল। খানিক পরে বাড়ির ভেতরে গেলাম। ওপরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম দুজনেই। ফুলদি, হ্যাঁ সব ঠিক আছে এখন না? দিন 2-3 ধরে সব গোছ গাছ প্যাকিং করে নিলাম। কিছু বাক্স ডোনেশনে যাবে, কিছু কলকাতায় পাঠানো হবে মা আর মাসির বাড়িতে। সুখেন্দু কাকু বাকি সব কিছুর ব্যবস্থা করবেন। একদিন বনমালীদাকে কথায় কথায় জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো সেই কত দিন ধরে আছো, তোমার কি মনে আছে এ পাড়ায় একজন ভাড়া থাকতো নাকি? তাদের পিকু বলে একটা ছেলে ছিল, এই 10-11 বছরের। বনমালী ওর বলি রাখা পড়া মুখের সাদা ভুরু কুঁচকে ভাবতে থাকলো। তারপর বলল, ও হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক দিনের কথা, তোমরা কেউ জন্মাওনি তখন। ওই গাঙ্গুলিদের বাড়িতে ভাড়া থাকতো। সে বাড়ি দুঃখের কথা গো। ট্রেন অ্যাক্সিডেন্টে বাপ মা ছেলে সব একসঙ্গে মারা গেছিল। তুমি কোত্থেকে শুনলে ফুল দিদি? ওই কে যেন বলছিল। আমি কথাটা এড়িয়ে গেলাম। দেখলাম বুলির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বনমালী চলে গেলে বলল, ফুলদি আমি দৃঢ় কণ্ঠে বললাম, ও নিয়ে আর একদম ভাববি না, একদম ভুলে যা, আমিও ভুলে যাব। কিন্তু যেদিন ফিরে যাব, ট্যাক্সিতে জিনিসপত্র তোলা হচ্ছে, আমি সুখেন্দুবাবুকে চাবির গোছাটা দিয়ে কটা কথা বলে নিচ্ছি। মঞ্জুদি বনমালীদা বুলিকে কি যেন বলছে। আমি শেষবারের মতো এদিক ওদিক তাকিয়ে নিলাম। কুয়োতলার দিকে চোখ পড়ল। দেখলাম পাটকিলে রঙের কালো ডোরা একটা বেড়াল কুয়োর আলসের উপর বসে আছে। দুরঙা দুটো চোখের দৃষ্টি আমার দিকে। এখান থেকেও বুঝতে পারলাম। কিছু বললাম না। ট্যাক্সিতে উঠে বসলাম দুজনে। খানিকটা গিয়ে বাঁক নিতেই বাড়িটাকে আর দেখা গেল না। আপনারা শুনছিলেন আজকের গল্প খেলনা। কেমন লাগলো আপনাদের? আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকবো। আর কেমন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।